সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আমরা জ্যামিতির উপর 3টি লেকচারে অনেকগুলো কোণ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের জ্যামিতিক কোণ পড়েছি প্রথম লেকচারে। আজকে আমরা লেকচার 4-এ ত্রিকোণমিতিক কোণ নিয়ে কথা বলবো। ত্রিকোণমিতিক কোণ, আমরা জ্যামিতিক কোণ পড়েছিলাম দুটি রশ্মি যদি এক বিন্দুতে ছেদ করে তাহলে ছেদবিন্দুতে রশ্মি দুটির মধ্যবর্তী স্থানে কোণ উৎপন্ন হয়। এরকম আমরা জ্যামিতিক কোণ পড়েছিলাম। জ্যামিতিক কোণ, আর জ্যামিতিক কোণের সীমানা দেওয়া ছিল, অর্থাৎ কোণকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি তাহলে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত ছিল জ্যামিতিক কোণটা। 0 থেকে 360 ডিগ্রি কোণ, এটা ছিল জ্যামিতিক কোণ। তাহলে আজকে আমরা পড়ব ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণটা হলো কোনো রশ্মির ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হবে সেটাই হবে ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমরা লক্ষ্য করেন একটা রশ্মি অঙ্কন করে রাখছি, এইটা হলো রশ্মির প্রান্তবিন্দু। তাহলে এই রশ্মিটা আদি অবস্থায় আছে। এই রশ্মিটা যদি ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি সে ঘুরে, যেমন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে সে এই জায়গায় আসে, তাহলে এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে দিকে তীর চিহ্নটা এরকম হয়েছে, তাহলে সে কি হবে, একটা কোণ উৎপন্ন করছে। কোণকে আমরা সাধারণত কী দ্বারা প্রকাশ করি? থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে দিকে সে কী হয়েছে, ধনাত্মক কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ কোনো ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, যদি তার আদি অবস্থানের সাথে এটা তার ছিল কি শেষ অবস্থান, শেষ অবস্থান, ঠিক আছে। তাহলে আদি অবস্থানের সাথে শেষ অবস্থানের কি তার একটা কোণ উৎপন্ন হয়েছে এই রশ্মিটা ঘূর্ণনের ফলে। যদি রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে এইটা তার আদি অবস্থান, এইটা তার কি হবে শেষ অবস্থান। তাহলে কোণটা উৎপন্ন হবে কিভাবে? এই যে ঘড়ির কাঁটার দিকে। তাহলে কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? থিটা দ্বারা প্রকাশ করি। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা নেগেটিভ কোণ হয়, ঠিক আছে। তাহলে ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞাটা হলো কোনো ঘূর্ণায়মান রশ্মি যদি সে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে অবস্থানে আসবে সেই অবস্থানটা তার আদি অবস্থানের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের কোনো সীমানা নাই, অর্থাৎ অসীম পর্যন্ত হইতে পারবে। সেটা ধনাত্মকের দিকে হইতে পারে, ঋণাত্মকের দিকেও হইতে পারে। তাহলে এইভাবে যদি ঘূর্ণায়মান রশ্মিটা ঘুরে একবার এই পর্যন্ত আসে, মনে করেন ঘূর্ণায়মান রশ্মিটা এই জায়গায় আসলো, তাহলে কোণটা হবে এরকম। ঘূর্ণায়মান রশ্মিটা এই জায়গায় আসলো, তাহলে কোণটা হবে এরকম। এইভাবে ঘুরে যদি সে একবার এই জায়গায় আসে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, হ্যাঁ, তাহলে কোণের উৎপন্নটা হবে এরকম হবে, ঠিক আছে। একবার আসলে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক কোণ উৎপন্ন করছে। এই ধনাত্মক কোণ উৎপন্ন করছে এইটা কিন্তু 0 থেকে কত পর্যন্ত? 360 ডিগ্রি পর্যন্ত। তার মানে এইটুক হইল কি একবার ঘুরিয়া আদি অবস্থানে ফেরত আসলে এইটা হবে জ্যামিতিক কোণ, ঠিক আছে। আবার এই কোণটাই আমরা বলতেছি কি ত্রিকোণমিতিক কোণ। তার মানে সকল জ্যামিতিক কোণেই ত্রিকোণমিতিক কোণ, সকল জ্যামিতিক কোণেই ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ, কিন্তু সকল ত্রিকোণমিতিক কোণ জ্যামিতিক কোণ নয়, জ্যামিতিক কোণ নয়, ঠিক আছে। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসে পজিটিভ 0 থেকে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই কারণে সে জ্যামিতিক কোণ। আর সকল জ্যামিতিক কোণই কি ত্রিকোণমিতিক কোণ। আর যদি ঘূর্ণায়মান রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি সে একবার এই জায়গায় আসে, তাহলেও কিন্তু সে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে সে ঋণাত্মক কোণ উৎপন্ন করবে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, -360 ডিগ্রি, যেহেতু সে ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে এই সবগুলো কোণই কিন্তু কি হবে?
ত্রিকোণমিতিক কোণ। আর এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে একবার আসলে কত ডিগ্রি পর্যন্ত ছিল, 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত, 300 কত ডিগ্রি পর্যন্ত, 60 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তাহলে এইগুলো ছিল জ্যামিতিক কোণ, এইগুলাই আবার কি ত্রিকোণমিতিক কোণ। এটা জ্যামিতিক কোণ, এটা ত্রিকোণমিতিক কোণ, কিন্তু এইটা হবে কি ত্রিকোণমিতিক কোণ, এটা কখনোই কি জ্যামিতিক কোণ না। তাহলে ঘূর্ণায়মান রশ্মিটা কয়বার ঘুরলো, একবার ঘুরলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। আবার ঘূর্ণায়মান রশ্মিটা যদি ঘড়ির কাঁটার দিকে একবার ঘুরে যে কোণটা উৎপন্ন করছে সেটা নেগেটিভ কোণ, সেটা কিন্তু আবার কি ত্রিকোণমিতিক কোণ, সেটা জ্যামিতিক কোণ নয়। তাহলে এখন প্রশ্ন হলো ঘূর্ণায়মান রশ্মিটা যদি একের অধিকবার ঘুরতে থাকে, 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার 20 বার ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যতবারই ঘুরুক, একের অধিক গুরুক আর যতবারই গুরুক, সবগুলাই কি হবে ত্রিকোণমিতিক কোণ। অর্থাৎ কোনো ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতবারই সে অতিক্রম করে, যতবারই সে তার আদি অবস্থানকে অতিক্রম করে ঘুরতে থাকে, সবগুলাই কি হবে ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হবে। অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের কি নাই, কোনো সীমানা নাই। অর্থাৎ আমরা যদি ত্রিকোণমিতিক কোণকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে ত্রিকোণমিতিক কোণের সীমা হবে, ত্রিকোণমিতিক কোণের সীমানাটা হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। ইনফিনিটির কখনোই কি হয় না, ইকুয়াল হয় না, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের সীমা কি হবে, ধনাত্মক ঋণাত্মক সবই হইতে পারে ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমরা যদি ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞাটা এখানে লিখতে চাই, ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা, কোনো ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে বা ব্র্যাকেটে লিখলাম বিপরীত দিকে ঘুরে তার আদি অবস্থানকে অতিক্রম করে বা আদি অবস্থানের সাথে যে কোণ উৎপন্ন করে তাহাই ত্রিকোণমিতিক কোণ। লক্ষ্য করেন, কোনো ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আদি অবস্থানকে অতিক্রম করে অথবা আদি অবস্থানের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে, ত্রিকোণমিতিক কোণ বলে। এইভাবে ঘুরলে সেটা হবে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক কোণ। আর যদি এইভাবে ঘুরে ঘূর্ণায়মান রশ্মিটা যদি এইভাবে ঘুরে ঘড়ির কাঁটার দিকে, তাহলে কি হবে, সেগুলা নেগেটিভ কোণ। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে নেগেটিভ কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হবে কি, পজিটিভ কোণ। তাহলে আমরা সীমানাটা পাইলাম, ধনাত্মক এবং ঋণাত্মক কোণ হয় বিধায় তার সীমানাটা কি হবে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক হইতে পারে, ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে যে কোণ উৎপন্ন হয় তাই ধনাত্মক কোণ। এখানে লিখে দেন, কোনো রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে
হ্যাঁ তাই কি ধনাত্মক কোণ। আর যদি আসে ঋণাত্মক কোণ, ঋণাত্মক কোণ কোনো রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে তাই ঋণাত্মক কোণ, তাই ঋণাত্মক কোণ। তাহলে আমরা ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে বললাম। আমরা এইবার একটা ত্রিকোণমিতিক কোণের চিত্র দিব, যে চিত্রটা আপনার এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিত্রটা হইল এরকম, এটা হলো 0 ডিগ্রি। এভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে কোনো রশ্মি, ঘুরে এই জায়গায় 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, 450 ডিগ্রি, 450 ডিগ্রি, 540 ডিগ্রি, 630 ডিগ্রি, 720 ডিগ্রি, 720 ডিগ্রি, 810 ডিগ্রি, 810 ডিগ্রি, এটা হলো 900 ডিগ্রি, এটা হলো 990 ডিগ্রি, এটা হলো 1080 ডিগ্রি। এই যে পয়েন্টগুলা, এইটা হলো 1170 ডিগ্রি, 1260 ডিগ্রি, 1350 ডিগ্রি, এটা হলো 1440 ডিগ্রি। এইভাবে যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতেই থাকে তাহলে যে কোণগুলো উৎপন্ন হবে সবগুলোই কি হবে? ত্রিকোণমিতিক কোণ হবে। ত্রিকোণমিতিক কোণ হবে। যদি এগুলা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে যে কোণগুলো উৎপন্ন করবে ঘড়ির কাঁটার দিকে, তাহলে হবে ঋণাত্মক কোণ। তাহলে ঋণাত্মক কোণের ক্ষেত্রে এইটা হবে 0 ডিগ্রি, এইটা হবে -90, এইটা -180, এটা -270, এইটা হবে -360, এইটা হবে -450, এইটা হবে -540, এইটা হবে -630, এইটা হবে -720, এইটা হবে -810, এইটা হবে -900, এইটা হবে -990, এইটা হবে -1080, এইটা হবে -1080, 1080, এইটা হবে -1170, এইটা হবে -1260, এইটা হবে -1350, এইটা হবে 1440, এইভাবে চলতে থাকবে। থাকলে এইগুলো হলো কি ঋণাত্মক কোণ, আর এইগুলো হলো কি ধনাত্মক কোণ। এই যে এক অক্ষের উপরে যে কোণগুলো ছিল সেটি হলো এক্স অক্ষীয় কোণ, এক্স অক্ষীয় কোণ, আর এইগুলোকে বলা হয় ওয়াই অক্ষীয় কোণ। ওয়াই অক্ষীয় কোণ, এক্স অক্ষীয় কোণ আর কি ওয়াই অক্ষীয় কোণ। তাহলে আমরা মোটামুটি ত্রিকোণমিতিক কোণ নিয়ে আমরা একটা আলোচনা করলাম। এইবার আমরা কোণ পরিমাপের একক 3টি
এটা নিয়ে একটু কথা বলবো। কোন পরিমাপের পদ্ধতি? কোন পরিমাপের পদ্ধতি তিনটি। 1 ষাটমূলক পদ্ধতি, 2 বৃত্তীয় পদ্ধতি, 3 শতমূলক পদ্ধতি। শতমূলক পদ্ধতি তাহলে ষাটমূলক পদ্ধতিটা কি? ষাটমূলক পদ্ধতি ষাটমূলক পদ্ধতিতে 90 ডিগ্রি কোণকে কোন পরিমাপের একক ধরা হয়? পরিমাপের একক ধরা হয়। অর্থাৎ এরকম 90 ডিগ্রি যে কোণটা আসবে সেটাকে আমরা ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক ধরব। এই 90 ডিগ্রিকে সমান 90টা ভাগে ভাগ করলে, সমান 90 ভাগে ভাগ করলে, অর্থাৎ 90 ডিগ্রিকে সমান 90 ভাগে ভাগ করলে প্রতি ভাগের পরিমাণ 1 ডিগ্রি। প্রতি ভাগের পরিমাণ 1 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ 90 ডিগ্রি সমান 90 ইন্টু 1 ডিগ্রি, 90 ইন্টু 1 ডিগ্রি। এরকম প্রতি ভাগকে যদি আমরা 60টা ভাগে ভাগ করি, যেমন 1 ডিগ্রিকে যদি আমরা 60টা ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগের মান হবে 1 মিনিট। অর্থাৎ 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলে প্রতি ভাগের পরিমাণ 1 মিনিট। অর্থাৎ 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবার 1 মিনিটকে যদি আমরা মনে করেন এটা হলো 1 মিনিট, সরি 1 মিনিট, 1 মিনিটকে যদি আমরা সমান 60টা ভাগে ভাগ করি তাইলে হবে 1 সেকেন্ড। তাহলে আমরা লিখব 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করলে প্রতি ভাগের পরিমাণ 1 সেকেন্ড। তার মানে 1 মিনিট সমান হবে 60 সেকেন্ড। তাইলে এই টার্মটা আপনাকে মনে রাখতে হবে, এই টার্মটা মনে রাখতে হবে, এই টার্মটা মনে রাখতে হবে। অর্থাৎ এই তিনটা টার্ম কিন্তু পরীক্ষায় আসে। অর্থাৎ 1 সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান বা 1 ডিগ্রি সমান 1/90 সমকোণ, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। আবার এখান থেকে আমরা লিখতে পারি 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। তাহলে এই দুইটা জিনিস আপনাকে খুব ভালোভাবে ফলো করতে হবে যে ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করলে মিনিট হয়, মিনিটকে 60 দ্বারা ভাগ করলে সেকেন্ডে চলে আসবে। আবার সমকোণকে 90 দ্বারা ভাগ করলে 1 মিনিটে চলে আসবে। অর্থাৎ 1 ডিগ্রি সমান, সরি এখানে 1 মিনিট সমান 1/60 ডিগ্রি, ঠিক আছে। এটা ছিল আমাদের ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক। আমরা পরবর্তী ক্লাসে আপনাদের বৃত্তীয় পদ্ধতি এবং শতমূলক পদ্ধতি নিয়ে কথা বলবো, ঠিক আছে। তাহলে আপনারা ওই ষাটমূলক পদ্ধতিটা ভালোভাবে দেখেন, এর পরবর্তী ক্লাসে বৃত্তীয় পদ্ধতি আর শতমূলক পদ্ধতি নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ধন্যবাদ।